গুড মর্নিং। সুন্দর সকালে এই মিষ্টি হাওয়ার মধ্যে আমরা দুজনে বসে পড়েছি চা খেতে। প্রাকৃতিক দৃশ্য, চারিদিকে পাখি চিচি করছে, চারিদিকে সব সবুজ, তার মধ্যে বসে চা খাওয়া সত্যিই যেন দিনটা খুব ভালো হয়ে যায়। মনটা যেন ভালো হয়, দিনটাও সেরকম ভালো যায়। তার মধ্যে যত গল্প, যত কথা, এই চাটুকু খাওয়ার সময় সব কিছু কথা সেরে নিই। এরপরে আর কেউ কারোর সাথে কথা বলি না। কি অবস্থা বলো, একই ঘরে থাকা, পাশাপাশি বিছানা শোয়া, তবু এমন সবাই মোবাইলে ব্যস্ত যে কেউ কারোর সাথে কথা বলারও সময় নেই। আমাদের লিও সিম্বাও কিন্তু ছাদেতে খাওয়াটা বেশি পছন্দ করে। এইখানে দিলে পরে ওরা এত খুশি হয়, মানে যে কটা বিস্কুট দেবো সবই খাবে। নিচে যদিও ওরা খেতে চায় না। এখন তো সবাই ছাদেই গাছ রয়েছে, বেশিরভাগই লোকই আমাদের মতন এই সুন্দর সকালের আনন্দটা উপভোগ করে। এই সকালবেলা চা খাওয়াটা, সকালে কেন, অনেকে আবার বিকেলেও বসে। আমরা যদিও মশার ভয়ে বসি না। কুমড়ো ফুল ফুটেছে আজকে 3টে, প্রতিদিন 2-3টে করে ফুটছে। সব কৌটো করে করে জমিয়ে ফ্রিজে রাখছি, একবারে হলে পরে বাটা খাবো। যেদিন বাটা খাবো সেদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকে আদা গাছ আর হলুদ গাছ লাগাবে নাড়ু। সেদিন স্মার্ট সেন্টার রিলায়েন্সে গেছিলাম, ওখান থেকে অনেক কটা আদা কিনে নিয়ে এসেছি, পুরনো আদা। তার মধ্যে দেখো অনেক কটা চোখও বেরিয়েছে, চোখওয়ালা দেখে নিতে হবে, কেননা কাঁচা আদাতে কিন্তু গাছ হবে না। ওই জন্য একটু পুরনো আদা হলে, যার মধ্যে একটু চোখ বেরিয়েছে, সেই আদাগুলোই বসাবে। আজকে গামলার মধ্যে একটু মাটি মিশিয়ে নিয়েছে, তার সাথে গোবর সার আর একটু বালির ভাগটা একটু বেশি দিয়েছে। দিয়ে গামলার মধ্যে আদাগুলোকে দিয়ে এবার মাটি চাপা দিয়ে রেখে দেবে। যতদিন না গাছ উঠছে ততদিন ছাওয়া জায়গায় রেখে দেবো। মাঝে মাঝে একটু জলের ছিটা দিতে হবে, তবে গাছগুলো একটু বেরোবে। গাছ বেরোনোর পরে অন্য অন্য জায়গায় এগুলোকে আবার লাগিয়ে দিতে হবে। কেননা এইভাবে করে আদা আর হলুদটা আমরা করি। হলুদও সেই একই, প্রচুর হলুদ বেরিয়েছিল জানো তো আমাদের। এবার যে হলুদগুলো হয়েছিল সেগুলো আবার কিছু ছাদে লাগিয়ে দেবো, আবার কিছুটা একটু সিদ্ধ করে দেবো, সেগুলোতে আবার হলুদ খাওয়া যাবে। এবার আবার একটু ইচ্ছা আছে বেশি করে হলুদটা করা, যেহেতু আগের বারটা অনেকটা হয়েছে না, একটু লোভ লেগে গেছে, বুঝতেই পারছো তো। কেন গাছের জিনিস যখন হচ্ছে না, তখন আস্তে আস্তে লোভটা বাড়ছে। এরপরে আর একটু বেশি করব। এইভাবে করে মানুষের তো আর লোভের শেষ নেই বলো। হলুদগুলোকে বসিয়ে আবার মাটি চাপা দিয়ে দেবে, সেই একই প্রসেস, ছাওয়া জায়গায় রাখতে হবে। উনুনটা আজকে পরিষ্কার করে নিই, আবার যদি রান্না করতে হয়, ছাইটা জমে রয়েছে, কয়েকদিন আগে রান্না করলাম। আর কাঠকয়লাগুলো ধুয়ে এভাবে করে রেখে দিই। কাঠকয়লা অনেক কাজে লাগে, বারবিকিউ করতে, কোনো স্মোকি ফ্লেভারে দিতে। আবার অনেক সময় আমি টবের নিচেতেও দিই। টবের নিচে ছিদ্রগুলোতে টব ভাঙা দিয়ে তার উপরে আবার কিছু সময় আমি কাঠকয়লাগুলো দিয়ে দিই, তারপরে মাটি চাপা দিই আর সবজির খোসা। এইভাবে করে না আমার কাঠকয়লাগুলো অনেক কাজে লাগে, প্রচুর জমাই জানো তো। কাঠকয়লা অনেক কাজে লাগে। কাঠের ছাইগুলো গাছের মাটির মধ্যে মিশিয়ে দিই। সকালবেলা দেখো নাড়ু আজকে আমাকে কত উপহার দিয়েছে। এই গাছটাকে নিয়ে এসছে আমাকে সকালবেলা, এনে বলছে এই নাও তোমার জন্য উপহার। গাছ, নিম পাতা, সজনে পাতা, এগুলো নাড়ু আমার জন্য উপহারে এনেছে। যাক, ভালোই হয়েছে। এখন তো সংসারী মানেই সব কিছু সংসারীরই দেবে। ভালোবেসে নিম পাতা দিয়েছে, তেতো। খুব দুঃখ হয় জানো তো, প্রেম তো করিনি, তাই গোলাপ ফুলও কোনোদিন পাইনি। তবুও যাক, বিয়ের পরে এরকম সজনা পাতা, নিম পাতা, এটা সেটা প্রথমেও পেয়েছি আর এখনও পাচ্ছি। যে কোনো জিনিস অযত্নে রাখলে কীরকম জিনিস নষ্ট হয়ে যায়। দেখো পাল্লাটা অযত্নের থেকে কীরকম জং ধরে গেছে। এখন এর প্রয়োজন আছে, তার জন্য নাড়ু একটু ঘষে নিচ্ছে। প্রয়োজনটা কিসে জানো তো, আমার 2 মেয়ের সব বইগুলো বিক্রি করব, সেগুলো সব বার করেছি। সেই জন্য এই বইগুলো এখন আর লাগবে না। বইগুলো জমিয়ে রাখলে আরশোলায় ডিম পাড়ছে, ইঁদুরে কাটছে, বই পোকা, আবার বৃষ্টিতে জলে ভিজে নষ্ট হচ্ছে। বইগুলো কত দাম দিয়ে কিনেছি, দেখো কি মোটা মোটা বই। আমার বড় মেয়ের সিএর বই আছে, ছোট মেয়ের জেই, নিট, এইসবের বইগুলো রয়েছে। তার সাথে বেদান্তু, নারায়ণা, 10-এর বই, অনেক বই রয়েছে। বড় মেয়ের 10-এরও বই রয়েছে কিছু, আবার ওর কলেজেরও রয়েছে, বিকম পড়তো, বিকম অনার্সেরও বই রয়েছে, অনেক বই রয়েছে। যাক, আজকে সব বই বিক্রি করে দেবো। এদিকে দেখো নাড়ুটা প্রচণ্ড বদমাস। সিম্বাটা ওপরে উঠছে না বলে ওকে ধাক্কা মেরে তুলছে। লিওটা তো বদমাস, ওর সাথে পারেও না, ও সোজা ঘুরে চলে এসছে, ওর সাথে অত খাতির নেই। আবার সিম্বাটাও কম যায় না, বেশি করলে আবার ঘগা করে উল্টো আসে। বইগুলো সব মেপে রাখছে, কেন বলো তো, কাজ ভাঙার কাছে বা বইয়ের দোকানে বিক্রি করতে গেলে না, ওরা ভীষণ মাপে কম দেয়। এর আগে আমাদের লোহা বিক্রি করেছিল, সে এত কম দিয়েছে, 2000 টাকার লোহা এমনি নিয়ে গেছে জানো তো। সেই বিশ্রী মতন পাল্লাগুলো আনে, যার মধ্যে ওজন ঠিক করে নেই,
তাতে করে 2000 টাকা আমাদের লস হয়েছিল এর আগে বিক্রি করার সময় লোহা। ওই জন্য এই বইগুলো সব একটা একটা করে মাপছে। ওজনটা যাই হোক কম বেশি হলেও 19-20 হোক, কিন্তু 10-20 তো হবে না। আজকে বইগুলো সব বিক্রি করবে। কেনার সময় কত দাম দিয়ে কিনতে হয় বলতো, আর বিক্রি করার সময় সত্যিই দাম পাওয়া যায় না। যদিও সিয়ের বই টইগুলো অনেক দামে পেতাম, কিন্তু বইওয়ালাগুলো এত বদমাস না, দিতে চায় না জানো তো, ওরা ওজন ধরেই নেয়। বিক্রি করার সময় কিন্তু অনেক দামে বিক্রি করবে। এইদিকে দেখো বড় মেয়ে আবার ভিডিওটা যখন ছেড়েছি তখন দেখেনি, অনেকদিন আগে বইগুলো কিন্তু আমি স্টোর করে রেখেছি, তখন ওর চোখে পড়েনি। যখন আমার বিক্রি করা হয়ে গেছে, আমি ফেসবুকে পোস্ট ছেড়েছি, তখন আমাকে ফোন করে বলছে, মামি আমার বইয়ের ভেতরে না টাকা ছিল, তুমি বই চেক করে দাওনি? আমি বই চেক করিনি, কারণ 2 বছর ধরে বইগুলো পড়ে রয়েছে। আর কি হবে, গেল টাকা। চলো মনের দুঃখতে ইডলি বানাই। সুজির ইডলি বানাবো। চায়ের কাপ মেজারমেন্টে 2 কাপ হবে। আমার মেজারমেন্টের এটা যেহেতু কাপের থেকে ছোট, তাই আমি এটা 3টে নিলাম। 2 চামচ চিনি দিয়েছি আর অল্প একটু নুন, এই দিয়ে ভালো করে আগে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে 100 গ্রাম টক দই ব্যবহার করেছি। টক দইটা তোমরা চাইলে জল ঝরাতে পারো, আবার নাও ঝরাতে পারো। আগে টক দইটা দিয়ে ভালো করে আমি এটাকে মিক্সড করে নিলাম। অল্প অল্প জল দিয়ে প্রথমে আমি একটা থিক ব্যাটার বানাবো। একটুখানি সুজিটাকে রেস্ট দেওয়ার জন্য আমি 10 মিনিট রাখবো, কেন যা জল দেবো পুরো সুজিটা অ্যাবজর্ব করে নেবে। তারপরে আমি দেখবো রেস্ট দেওয়ার পরে কতটা সুজিতে জল টানলো। আমি এবার ঢেকে রাখছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসছি। ততক্ষণে আমি এখানে চাটনি বানিয়ে নিচ্ছি। চাটনি বানানোর জন্য আমি এখানে রসুন নিয়ে নিলাম 7-8 কোয়া, তার সাথে পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, আমন্ডস, কাজু, আর আমার এখানে যেহেতু প্রিজার্ভ করা আমার ছিল ধনেপাতা ড্রাই করা, ফ্রিজে রেখেছিলাম, আর একটু তেঁতুল, সঙ্গে দিয়ে দিয়েছি একটু চিনি আর একটু নুন। সবগুলোকে একসাথে ভালো করে পিষে নিয়েছি। মিক্সিতে গ্রাইন্ড করার পরে এরকম একটা পেস্ট চাটনির মতন হয়ে গেছে। এবার তোমরা চাইলে একটা তড়কা দিয়ে দিতে পারো, আমি এখানে কিন্তু কিছু তড়কা দিইনি। তোমরা চাইলে এখানে কারি পাতা, একটু শুকনো লঙ্কার সঙ্গে সর্ষা আর একটু হিং এটা দিতে পারো। আমার এটাই ভালো লাগে বলে আমি আর কিছু দিই। যতক্ষণ সুজিটা রেস্ট নিচ্ছে, ইডলি ডাইসকে আমি ভালো করে তেলটা মাখিয়ে দিচ্ছি, কারণ অয়েলটা মাখালে তুলতে খুব সুবিধা হবে। এবার দেখো সুজিটা আমার কতটা জল টেনে নিয়েছে। সুজিটা কিন্তু পুরো ফুলে গেছে। আমি এবার একটু জল দিয়ে ভালো করে এটাকে পাতলা করে নেব। পাতলা বলতে একদম পাতলা না, মিডিয়াম। এবার দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ইনো। তোমরা যদি বেশি একটু করো তাহলে কিন্তু দুটো আলাদা ভাগে নিয়ে দুবারে কিন্তু ইনোটা মেশাতে হবে, কারণ একবারে ইনোটা মেশালে কিন্তু এর টেম্পারেচারটা নষ্ট হয়ে যাবে। আমি গরম জল বসিয়ে নিয়েছিলাম আগে, একটা স্ট্যান্ড দিয়েছি। এবার ডাইসগুলোর মধ্যে সবকটা আমি ব্যাটার দিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা মাথায় রাখবে, ইনোটা যখন দেবে তখন কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ যে কোনো একটা ভাবে একই দিকে ঘোরাতে হবে। এদিক ওদিক ঘোরালে কিন্তু হবে না। আমি সাম্বারটা সকালে কাঠেতেই করে নিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। সাম্বারটা আর এখানে দেখাচ্ছি না। এখানে দেখো ইডলিটা প্রায় আমার হয়ে এসছে। এবার হয়েছে কিনা আমি একটা বাম্বু স্টিক দিয়ে চেক করে নেব। এই সুজির ইডলিতে কিন্তু গ্যাস অম্বল কিচ্ছু হয় না। উপরন্তু এটা খুব হাইজেনিক এবং হেলদি। প্রিজার্ভ ইডলি ব্যাটার অথবা যে রাতভর যে ভিজিয়ে রাখা ডাল আর চালটা সেগুলো যে পচানোর পরে করা হয়, তার থেকে কিন্তু এটা অনেক অনেক হেলদি খাবার। কতটা সফট আর স্পঞ্জি হয়েছে দেখো, খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছে। সাম্বারটা কিন্তু আমার গাছের সবজি দিয়ে সব করেছি।